হিস্ট্রি আইকিউ। কল্পনা করুন আপনার বাড়ির একটা বড় অংশ আপনার নামেই আছে। আপনার পূর্বপুরুষরা শত শত বছর ধরে সেই জমি ভোগ করে আসছেন, আর এই জমি হচ্ছে আপনার ইতিহাস, আপনার পরিচয়, আপনার অস্তিত্বের একটা বড় অংশ। কিন্তু একদিন একটি চুক্তি স্বাক্ষর হলো, আর সেই চুক্তিতে আপনার সেই জমির কোনো উল্লেখই রইল না, কোনো দাবিও নয়, কোনো শর্তও নয়, কোনো প্রতিবাদও নয়। আর তারপর সেই জমি চলে গেল অন্যের হাতে চিরতরে। এটা কোনো কাল্পনিক গল্প নয়, এটা ত্রিপুরার ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়গুলির একটি। সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। আমি বলছি চাকলা রোশনাবাদের কথা। চাকলা রোশনাবাদ ত্রিপুরার সমতল ভূমির সেই বিস্তীর্ণ অঞ্চল যা 1949 সালের ভারত মুক্তির চুক্তিতে তার কোনো উল্লেখই ছিল না। আর এই উল্লেখ না থাকাতে সেটা পূর্ব পাকিস্তান এবং বর্তমান বাংলাদেশের অধীনে। আমরা ধীরে ধীরে প্রত্যেকটা বিষয় জানবো, কি ছিল চাকলা রোশনাবাদ, কিভাবে সেটা পূর্ব পাকিস্তান এবং বর্তমান বাংলাদেশের অধীনে চলে গেল, কি ছিল সেই ভুলটা 1949 সালে সেই মার্জার এগ্রিমেন্টে কাঞ্চনপ্রভা দেবী মহারানী সেটা উল্লেখই করেননি, কিভাবে এই ঐতিহাসিক ভুল হলো। তাই ভিডিওটা স্কিপ না করে সবটা ভিডিও দেখবেন যাতে পুরো বিষয়টা পরিষ্কার হয়। মহারানী কাঞ্চনপ্রভা দেবী নীরব ছিলেন। সেই নীরবতা কি সত্যি রাজনৈতিক অদূরদর্শিতা ছিল? আর চাকলা রোশনাবাদ না হারালে ত্রিপুরার ভূগোল, ত্রিপুরার ভবিষ্যৎ কতটা আলাদা হতে পারত? তাহলে চাকলা রোশনাবাদের ইতিহাস বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। ত্রিপুরার মাণিক্য রাজবংশ শুধু পাহাড়ি অঞ্চলেই সীমাবদ্ধ ছিল না। ত্রিপুরার রাজাদের শাসনে ছিল বিস্তীর্ণ সমতল ভূমি যা বাংলার সঙ্গে যুক্ত ছিল এবং কৃষি, বাণিজ্য, রাজস্বের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। চাকলা রোশনাবাদ ছিল ত্রিপুরার সেই সমতল জমিদারি যা বর্তমান বাংলাদেশের কুমিল্লা, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে বিস্তৃত ছিল। এই অঞ্চলটি ত্রিপুরার রাজাদের জন্য শুধু ভূখণ্ড নয়, এটি ছিল রাজস্বের একটি বিশাল উৎস। এটি ছিল বাংলার সঙ্গে ত্রিপুরার সংযোগের সেতু। মুঘল আমল থেকে চাকলা রোশনাবাদ ত্রিপুরা রাজ্যের সঙ্গে ঐতিহাসিকভাবে যুক্ত ছিল। ব্রিটিশ শাসনকালেও ত্রিপুরার রাজাদের এই অঞ্চলের উপর জমিদারি অধিকার বজায় ছিল, যদিও সেটা ছিল করদ রাজ্যের মতো। তাহলে প্রশ্ন হলো, এত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল যা ত্রিপুরার ঐতিহাসিক সীমানার অংশ ছিল, সেটা কিভাবে 1947-এর দেশভাগে হারিয়ে গেল? এবং 1949-এর চুক্তিতে কেন এর উল্লেখ নেই? তাহলে দেশভাগ এবং ত্রিপুরার বিপদের সূচনা। 1947 সালের 14-15 আগস্ট ভারত ও পাকিস্তান যথাক্রমে দুটি স্বাধীন রাষ্ট্র হলো। রেডক্লিফ লাইন টানা হলো বাংলা ও পাঞ্জাবের উপর দিয়ে। আর সেই বিভাজনে চাকলা রোশনাবাদের ভূমি, যা ছিল ত্রিপুরার রাজাদের ঐতিহাসিক জমিদারি, পড়ে গেল পূর্ব পাকিস্তানের ভৌগোলিক সীমানার মধ্যে। ত্রিপুরার ভৌগোলিক অবস্থান দেখলে বোঝা যায় ত্রিপুরার জন্য পাকিস্তানের সঙ্গে যোগ দেওয়া ছাড়া কোনো গতি ছিল না, কেননা যোগাযোগ ব্যবস্থা তৎকালীন পূর্ব পাকিস্তান বা বাংলাদেশকে ঘিরেই হতো। একটা সাংস্কৃতিক যোগাযোগও ছিল। আবার ঐতিহ্যগতভাবে উত্তর পূর্ব ভারতের সঙ্গে ত্রিপুরার একটা যোগাযোগ ছিল। কিন্তু ত্রিপুরা ওই সময় না পূর্ব পাকিস্তানের সঙ্গে যোগ দিতে পারছিল, না সরাসরি স্বাধীন রাষ্ট্র হিসাবে নিজের অস্তিত্বের দিকে যাচ্ছিল। তাহলে ত্রিপুরার জন্য পরিস্থিতিটা খুব কঠিন ছিল। এই পরিস্থিতিতে ত্রিপুরার রাজ পরিবারের ভিতরে একটা অস্থিরতা তৈরি হয়েছিল। মহারাজ বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর 1947 সালের 17 মে মারা যান, স্বাধীনতার মাত্র 3 মাস আগে। তার পুত্র কিরিট বিক্রম তখন নাবালক ছিলেন। ফলে ত্রিপুরার রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ভার পড়ল কার উপরে? মহারানী কাঞ্চনপ্রভা দেবীর উপরে। মহারানী কাঞ্চনপ্রভা দেবী তখন সেই কিরিট বিক্রম অর্থাৎ নাবালক রাজার অভিভাবিকা হিসাবে
অর্থাৎ রিজেন্ট হিসাবে তিনি শাসন পরিচালনা করতেন। এই সংকটময় মুহূর্তে পাকিস্তান ত্রিপুরাকে নিজের দিকে টানতে চেষ্টা করে। পাকিস্তানি চক্রান্ত ব্যর্থ করতে ভারত সরকার আসাম থেকে সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনী ত্রিপুরায় পাঠায়। পরিস্থিতি স্থিতিশীল হলেও ত্রিপুরার রাজ পরিবারের দুর্বলতা স্পষ্ট হয়ে গিয়েছিল। এবার আসছি 1948 থেকে 49-এ মহারানীর একক শাসন এবং সেই নীরবতার দিকে। 1948 সালের 12 জানুয়ারি কাউন্সিল অফ রিজেন্সি ভেঙে দেওয়ার পর মহারানী কাঞ্চনপ্রভা দেবী একক রিজেন্ট হিসাবে ত্রিপুরা শাসন পরিচালনা করতে শুরু করেন। 1949 সালের 15 অক্টোবর তিনি এই সময় পর্যন্ত ছিলেন ত্রিপুরার সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহীতা। ভারত সরকার ত্রিপুরা পরিচালনার সহায়তায় তিনজন দেওয়ান নিযুক্ত করে। অবনীভূষণ চট্টোপাধ্যায়, বিজয়কৃষ্ণ আচার্য এবং রঞ্জিত কুমার রায়। এই দেওয়ানরা আসলে ছিলেন ভারত সরকারের প্রতিনিধি, রাজপরিবারের স্বার্থ রক্ষক নন। 1949 সালের 9 সেপ্টেম্বর নতুন দিল্লিতে নাবালক পুত্রের পক্ষে মহারানী কাঞ্চনপ্রভা দেবী ত্রিপুরার ভারতভুক্তির চুক্তিতে স্বাক্ষর করেন এবং এখানেই সেই মহামূল্য প্রশ্নটি আসে। চুক্তিতে চাকলা রুশনাবাদের কোনো উল্লেখ ছিল না। কেন ছিল না? কেন চাকলা রুশনাবাদের উল্লেখ ছিল না? মহারানী কি জানতেন না এই অঞ্চলের গুরুত্ব? নাকি তাকে বোঝানো হয়নি? নাকি ভারত সরকার ইচ্ছাকৃতভাবে এই বিষয়টি এড়িয়ে গেছে? তাহলে আমরা পার্ট 2-তে গিয়ে দেখব যে কাঞ্চনপ্রভা দেবী কেন নীরব ছিলেন। এতটুকু পর্যন্ত ভিডিওটা দেখলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর পার্ট 2-তে আমরা দেখব একদম পরিষ্কারভাবে কাঞ্চনপ্রভা দেবী কেন চাকলা রুশনাবাদের নাম উল্লেখ করেননি, কেন ভারত সরকার চাকলা রুশনাবাদের অন্তর্ভুক্তি ছাড়া ত্রিপুরার ভারতভুক্তি সম্পন্ন করল। চাকলা রুশনাবাদ নিয়ে পূর্ব পাকিস্তানের সঙ্গে ত্রিপুরার কি কোনো চুক্তি হয়েছিল? আর এই অঞ্চলটা পাকিস্তানের হাতে চলে যাওয়ার ফলে বা বর্তমান বাংলাদেশের হাতে চলে যাওয়ার ফলে ত্রিপুরার অবস্থা আরও বেশি সংকটময় হয়েছে। এই প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার, সবাই ভালো থাকবেন। অবশ্যই পার্ট 2টা দেখবেন।